এবং তাদেরকে বলা হয়েছিল যে 1:30টার সময় এই মামলার একটা যাওক রায় হবে। তারপরে কোনো এক অজ্ঞাত কারণে দেখা যাচ্ছে 1:30টার সময় তার কিছুই হলো না। তাহলে এটা এই যে পরীক্ষার আগে আর হচ্ছে না মনে হয়, তাহলে পরীক্ষার পরে রিভিউ মামলার তো কোনো অস্তিত্বই থাকবে না। তখন বলে পরীক্ষা তো হয়ে গেছে, তাহলে আমার রিভিউয়ের রেজাল্ট দিয়ে কি করব? করার নেই, কারণ উনি জানেন যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, সেটা ছেলে মেয়েদের সঙ্গে যা হচ্ছে সেটা একেবারে ঠিক হচ্ছে না, খুবই খারাপ হচ্ছে এবং এটা হওয়া কাম্য নয়। কঙ্কাল বার হয়ে গেছে, কঙ্কাল সার বার হয়ে গেছে, এইবারে চিতায় ওঠার অপেক্ষায় আছে। শিক্ষক হয়ে এটা বলতে বাধ্য হচ্ছি। কি করব? বিএড ডিএলএড কলেজগুলো কেউ আসছেই না, যে রাজ্যে চাকরি নেই তবে তো ডিগ্রি করব, চাকরি নেই তাহলে ডিগ্রি করে কি করব? তাহলে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়া ছেড়ে দিই, তাই ঘটছে। স্যার একেবারে সুপ্রিম কোর্টে ডিএ মামলার পাশাপাশি আমরা দেখেছিলাম এসএসসির যে রিভিউ, সেই রিভিউ মামলাও ছিল, কিন্তু কোনো একটি অজ্ঞাত কারণে সেই মামলাটা হয়নি এমনটাই জানা যাচ্ছে। কি বলবেন? ঠিক, এটা পশ্চিমবঙ্গের অনেক মানুষ তারা জানেন না যে গত শুক্রবার দিন দুপুর 1:30টার সময় ওই মামলাটার কিছু একটা হওয়ার কথা ছিল। সেটা একেবারে যারা সেখানে উপস্থিত ছিলেন তারাই জানে, যারা এই রিভিউ পিটিশনটা করে নতুনভাবে আবার সবাই যোগ দিয়ে যারা এটা করেছিল, এবং তাদেরকে বলা হয়েছিল যে 1:30টার সময় এই মামলার একটা যাওক রায় হবে। তারপরে কোনো এক অজ্ঞাত কারণে দেখা যাচ্ছে 1:30টার সময় তার কিছুই হলো না। তখনই তারা আবার ফের গিয়ে জিজ্ঞেস করলো রেজিস্ট্রার জেনারেলের কাছে যে কি ব্যাপার, এটা তো হওয়ার কথা ছিল কিন্তু হলো না কেন? তখন তিনি অকপটে বললেন যে এটা বিচারপতির ব্যাপার, অর্থাৎ বিচারপতি যেদিন এই মামলার রায় দেবে সেদিনই হবে। তার মানে আর যে আগে 3-4টে যে এ নিয়ে যে শুনানি হয়েছে, এসএলএসটি 2025 নিয়ে, এসএলএসটি 2025 সেই নিয়ে এবং 2016 সেই নিয়ে যে সবগুলো কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার খারিজ করে দিয়েছেন, এবং এটাও কিন্তু খারিজ করবে একেবারে নিশ্চিত, যেটা বোঝা গেল। কারণ আর কদিন বাদে পরীক্ষা হবে, তাহলে কখন আর ওটা হবে? এবং ডেট ফিক্সড করেও টাইম ফিক্সড করেও সেটা কিন্তু কেন তার কোনো কিছু সুরাহা করলো না। তার মানে এটাই বোঝাচ্ছে যে চাকরিহারা যারা যোগ্য চাকরিহারারা আরও তারা মানে কি বলবো, তাদের অস্বস্তি বাড়লো, তাদের কষ্ট বাড়লো, দুঃখ বাড়লো, এবং তাদেরকে কিন্তু এবার পরীক্ষায় বসতে হচ্ছে, এটা একেবারে নিশ্চিত। কিন্তু এই অজ্ঞাত কারণে যে পিছিয়ে গেল শুনানি, এর পিছনে কি আর কারোর হাত থাকতে পারে? আপনার মনে হয় ঠিক কারোর হাত এটা রয়েছে, এবং কোনো যারা ওখানে গেছেন তারা কিন্তু বলেছে যে এখানে কেউ কাঠি না মারলে এই জিনিসটা হতে পারতো না, যে সুতরাং নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে, না হলে যে ডেটটা দিয়ে পুরো সময়টা দিয়ে গত শুক্রবার সময়টা দিয়ে সেটা কেন হলো না, সেইটা তো লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়ায়, কোটি টাকার প্রশ্ন। তাহলে এটা এই যে পরীক্ষার আগে আর হচ্ছে না মনে হয়, তাহলে পরীক্ষার পরে রিভিউ মামলার তো কোনো অস্তিত্বই থাকবে না। তখন বলে পরীক্ষা তো হয়ে গেছে, তাহলে আমার রিভিউয়ের রেজাল্ট দিয়ে কি করব? তাহলে সেই জন্যই আবার সময়সীমা এক্সটেন্ড করা হলো বলে মনে হয়, না হলে তো অন্য কোনো ব্যাপার নেই। এবং এই খবরটা অনেকেই সঠিকভাবে কিন্তু এটা জানে না, এবং এটা খুব ভাইটাল খবর, যে অর্থাৎ যোগ্য চাকরিহারাদের আর কিন্তু কোনো রাস্তা রইল না, আপাতত তাদেরকে পরীক্ষায় বসতে হবে। তাহলে যোগ্য যারা একেবারেই যোগ্য তাদের ভবিষ্যৎটা কোথায়? কারণ কি এজ লিমিটেশনে তো করা হয়নি একেবারে। দেখুন, এটা কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছে, যে যারা সত্যি 2016 সালে পরীক্ষা দিয়ে যারা বঞ্চনার শিকার হয়েছে তাদের অন্তত বয়সে ছাড় দেওয়াটা উচিত ছিল, কিন্তু সেই ছাড়টা এটা মেনে নেওয়া যায় না। হাইকোর্টও করেনি, সুপ্রিম কোর্টও করেনি, অর্থাৎ বিচারপতিরা বলছেন আমরা এটা ডিলে করব না। আবার যদি বয়স বাড়ায় তাহলে আবার অনেকে 1 লক্ষ পরীক্ষায় বসবে কি 2 লক্ষ পরীক্ষায় বসবে, তাহলে কি করে হবে? তাহলে আমরা এটা ডিলে করতে চাচ্ছি না, এটার কোনো আমরা হস্তক্ষেপ করব না, এটাই হচ্ছে কারণ। তাহলে রাজ্য সরকার আবারও নিজেদের যে জায়গায় জিতে যাচ্ছেন বলে জিতে যাচ্ছে আপাতত যা অবস্থা তাতে কিন্তু জিতে গেল, কিন্তু ওবিসি মামলা নিয়ে ওবিসিটা নিয়ে যা ফর্ম ফিল আপের ক্ষেত্রে যা বলেছে সেটা দুরকম হয়ে যাচ্ছে। মাননীয় বিচারপতি বলে দিয়েছেন কিছুদিন আগে যে তোমরা জয়েন্ট এন্ট্রান্স ছাড়া আরও 10টাতে রেজাল্ট বার করতে পারবে না,
রেজাল্ট যদি বার করো তাহলে 2010 সালের মেনে 7% হারে তোমাদের রেজাল্ট বার করতে হবে, রেজাল্ট বার। অথচ এখানে এসএলএসটি 2025-এ ফর্ম ফিল আপ হলো, কী করে ফর্ম ফিল আপ হলো? এইটা মেনে, যেটা সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে সেইটা মেনে করলো। তাহলে রাজ্যের দু ক্ষেত্রে দুরকম কেন? সুতরাং এটাও কিন্তু একটা প্রশ্নের মুখে পড়েছে যে জয়েন্ট রেজাল্ট বার করতে পারলেন না, কারণ এই বর্তমান যেটা তৃণমূল সরকার করেছে তার উপরে একেবারে স্টে দিয়ে দিল, মানে ধরতে গেলে স্টে দিয়ে, যে না এটাতে তোমরা করতে পারবে না, তোমরা করলে ওটার উপরে করো। এবার এরা পিছিয়ে নিয়ে গেল বিজ্ঞাপন, মানে রেজাল্ট পিছিয়ে নিয়ে গেল, জয়েন্ট এন্ট্রান্স, নার্সিং ইত্যাদি ইত্যাদি যা আছে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিভাবে ওদের তৃণমূল সরকারের সময় যেটা হলো সেইটার উপরে ভিত্তি করে ফর্ম ফিল আপটা করলো কিভাবে? স্যার, আমাদের যিনি শিক্ষামন্ত্রী তিনি কিন্তু এই বিষয়ে এখনো চুপ। কিছু করার নেই, কারণ উনি জানেন যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, সেটা ছেলে মেয়েদের সঙ্গে যা হচ্ছে সেটা একেবারে ঠিক হচ্ছে না, খুবই খারাপ হচ্ছে এবং এটা হওয়া কাম্য নয়। সেটা উনি জানেন ভালো করে, যেটা হওয়া কাম্য নয়, তাই উনি কোনো কথা বলছেন। একজন অধ্যাপক হিসাবে কি বলবেন? কোনো কথা বলার আর এখতিয়ার, ওনার তো কোনো কথা বলার এখতিয়ার নেই, যা বলছেন সব মুখ্যমন্ত্রী বলছেন। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, আপনি তো একজন শিক্ষক, রাজ্যের শিক্ষা কাঠামোটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে আপনার মতে? বিভিন্ন জায়গায় এত দুর্নীতি, শিক্ষা কাঠামোতে সব থেকে বেশি দুর্নীতি। দেখুন, কঙ্কাল বার হয়ে গেছে, কঙ্কাল সার বার হয়ে গেছে, এইবারে চিতায় ওঠার অপেক্ষায় আছে। শিক্ষক হয়ে এটা বলতে বাধ্য হচ্ছি। আপনি দেখুন রাজ্যের যে শিশু শিক্ষা কেন্দ্রগুলো, সেখানে কিছু কিছু ক্ষেত্রে শুধু ভাত দেওয়া হচ্ছে, তাদের তরকারি, ডিম তো দূরের কথা, তাদের তরকারি দেওয়া হচ্ছে না। এটা কিছুদিন আগে ঘটলো, তরকারি দেওয়া হচ্ছে না, শুধু ভাত। এবং বেশ কিছু স্কুল থেকে তা ছেলেমেয়েরা তারা চলে গেছে পরিযায়ী শ্রমিক হয়ে, বাচ্চারা তারা বাবার সঙ্গে অন্য জায়গায় গিয়ে পরিযায়ী শ্রমিক হচ্ছে ভারত। অথচ এই যে শিশুদের পরিযায়ী শ্রমিক হওয়া নিষিদ্ধ, সেই শিশুরা কিন্তু পরিযায়ী শ্রমিক হচ্ছে, তারা আর বিদ্যালয়ে যাচ্ছে না। এর পিছনে কি কারণ সেটা বোঝা যাচ্ছে না। অর্থাৎ কারণ এটাই যে তারা দেখছে শিক্ষা দীক্ষা নিয়ে কি করব, আমার দাদা দিদিরা তো চাকরি পাচ্ছে না, তাহলে আমরা এই শিক্ষা দীক্ষা নিয়ে কি করবে? শিক্ষা দীক্ষার কোনো মূল্যই নেই, পিছিয়ে যাচ্ছেন তারাও একেবারেই। তারা পড়াশোনা, আপনি দেখুন কলেজে 70% শূন্য পদ, কলেজে 70% ভর্তিই হয়নি। তারা জানে ভর্তি হয়ে কি করব? বিএড ডিএলএড কলেজগুলো কেউ আসছেই না। যে রাজ্যে চাকরি নেই তবে তো ডিগ্রি করব, চাকরি নেই তাহলে ডিগ্রি করে কি করব? তাহলে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়া ছেড়ে দিই, তাই ঘটছে। স্যার, এই যে শিক্ষা কাঠামো আপনি বললেন শুধু চিতায় ওঠা বাকি রয়েছে, কি করলে এই পুরো কাঠামো ঠিক করা যাবে, আবার নতুন করে গঠন করা যেতে পারে? একটা, এই সরকারকে চলে যেতে হবে। এই সরকার থাকলে এ শিক্ষা ওই চিতার উপরে পড়ে থাকবে। এই সরকার থাকলে শিক্ষার কোনো উন্নতি হবে না, কারণ সরকার চাচ্ছে এই সব বাংলা মিডিয়াম স্কুলগুলো বন্ধ হয়ে যাক আর ইংলিশ মিডিয়াম স্কুলগুলো হয়ে যাক। না হলে রাজ্যের যে শিক্ষাগুলো, এই যে দুয়ারে যেটা করলো, এই যে 10 লাখ টাকা করে সমাজ, তাহলে আপনি এটা করতে পারলে না। আমার পাড়ায় শিশুরা স্কুলে যাচ্ছে কেন? যাচ্ছে না কেন? আমার পাড়ায় এই স্কুলটা বন্ধ কেন? আমার পাড়ায় মিড ডে মিল সঠিকভাবে হচ্ছে না কেন? এই সমাধান করতে পারতো তো আমার পাড়া আমার সমাধান। তাহলে তো মানুষ ভাবতে পারতো হ্যাঁ অন্তত পক্ষে রাজ্যের শিক্ষার জন্যে, রাজ্যের শিশুদের জন্যে বা লেখাপড়ার জন্য অন্তত কিছু করছে, কিন্তু সেটা করলেন না।